World Japan ภาคภาษาไทยขอยุติการออกอากาศสำหรับวันนี้แต่เพียงเท่านี้พบกันใหม่ในโอกาสต่อไปสวัสดีครับที่นี่ NHK World Japan শুরু হচ্ছে NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা সম্প্রচার। খবর ছাড়াও এ আসরে থাকে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান। সম্প্রচার সম্পর্কিত তথ্য আসরের মাঝেই ঘোষণা করা হবে। শর্টওয়েভ, FM, স্যাটেলাইট রেডিওর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুনছেন। ওয়েবসাইট এবং স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেও শোনা যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন nhk.jp/bengali। NHK ওয়ার্ল্ড জাপানের অনুষ্ঠান উপভোগ করুন, আমাদের সঙ্গেই থাকুন। আজ 18 অক্টোবর মঙ্গলবার। NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি মইনুল শাওন, সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি কণিকা ভৌমিক। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় আরও 5টি সংস্থাকে যুক্ত করবে জাপান। সাবেক ইউনিফিকেশন চার্চের ভুক্তভোগীদের সহায়তায় সরকার আইন প্রণয়নের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। এবং ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন ত্বরান্বিত হয়ে 149-এর স্তরে পৌঁছেছে। শিরোনাম শুনলেন, এবারে পুরো খবর। চলতি বছরে পিয়ংইয়াংয়ের নজিরবিহীন ঘন ঘন ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার আরও 5টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, 2017 সালের পর প্রথমবারের মতো গত 4 অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি জাপানের উপর দিয়ে উড়ে যায়। এই 5টি সংস্থা পিয়ংইয়াংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের সাথে সম্পর্কিত। তাদের মধ্যে উত্তর কোরিয়ার রকেট শিল্প মন্ত্রণালয় এবং এ সংশ্লিষ্ট বাণিজ্যিক সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তাদের সম্পদ জব্দ করা হবে। সর্বশেষ এই পদক্ষেপের ফলে উত্তর কোরিয়ার ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই সম্পদ জব্দকরণের লক্ষ্যবস্তুর তালিকাটি সম্প্রসারিত হয়ে এতে মোট 120 ব্যক্তি এবং 134টি সংস্থা অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখ্য, এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পৃথকভাবে উত্তর কোরিয়ার উপর অতিরিক্ত একতরফা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাজু আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন যে উত্তর কোরিয়ার ধারাবাহিক উস্কানি জাপানের নিরাপত্তার জন্য একটি গুরুতর ও আসন্ন হুমকি এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার উপরও হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড কখনোই সহ্য করা যায় না। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বলেছেন যে তিনি সম্ভবত সংসদের বর্তমান অধিবেশন চলাকালীন সাবেক ইউনিফিকেশন চার্চের সন্দেহজনক কার্যক্রমের ভুক্তভোগীদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিল পেশ করার জন্য সরকারকে নির্দেশ দেবেন। ধর্মীয় গোষ্ঠীটি এর অনুসারীদের কাছ থেকে বড় ধরনের অনুদান সংগ্রহ সহ সন্দেহজনক বিপণন কার্যক্রমের অভিযোগে ঘনিষ্ঠ তদন্তের আওতায় রয়েছে। আজ মঙ্গলবার সংসদের নিম্নকক্ষের বাজেট কমিটির এক বৈঠকে কিশিদা এই মন্তব্য করেন। বিরোধী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির নীতি বিষয়ক গবেষণা কমিটির প্রধান নাগাতসুমা আকিরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে সরকার সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার আগেই এই সংশ্লিষ্ট আইনের একটি খসড়া সংশোধনী দাখিল করবে কিনা। কিশিদা এই ইঙ্গিত দেন যে সরকার ভোক্তা চুক্তি আইন সহ সংশ্লিষ্ট অন্যান্য আইনের সংশোধনী দাখিলের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। তার ভাষ্যানুযায়ী চলমান সংসদ অধিবেশনকে মাথায় রেখেই এ সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হবে। এছাড়া কিশিদা গোষ্ঠীটির উপর সরকারের পরিকল্পিত তদন্তের কথাও উল্লেখ করেন,
যা ধর্মীয় কর্পোরেশন আইনের অধীনে পরিচালিত হবে। এই আইনের একটি বিধান কর্তৃপক্ষকে আইন লঙ্ঘনের জন্য সন্দেহভাজন গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের অধিকার প্রদান করে। তিনি বলেন, সরকার এ পর্যন্ত গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে মোট 1700টি অভিযোগ পেয়েছে। তিনিও বলেন যে এগুলোর মধ্যে কয়েকটি ঘটনায় ফৌজদারি ও অন্যান্য আইন লঙ্ঘন হয়ে থাকতে পারে। গতকাল সোমবার ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মূল্যমানের পতন ত্বরান্বিত হয়ে 3 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো 149-এর স্তরে পৌঁছেছে। বিনিয়োগকারীরা ইয়েন বিক্রি করে ডলার কিনছে এই প্রত্যাশায় যে সুদের হারের বৃদ্ধির মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে সুদের হারের ব্যবধানকে আরও বিস্তৃত করবে। এর পাশাপাশি যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে যে তারা সরকারের ইতিপূর্বে প্রস্তাবিত প্রায় সকল কর হ্রাসের পদক্ষেপ বাতিল করবে, যা দেশটির আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের পুনরায় পাউন্ড কিনে নেয়ার জন্য প্ররোচিত করছে। উল্লেখ্য, গত মাসে ব্যাংক অফ জাপান ইয়েনের পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে হস্তক্ষেপ করেছিল। জাপানি মুদ্রার মূল্যমানের আরও পতন বাজারে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি হস্তক্ষেপ ঘটায় কিনা সেটি দেখার অপেক্ষায় এখন সংশ্লিষ্টরা। জাপানের পরিবেশ মন্ত্রী বলেছেন যে ওকিনাওয়া জেলায় মার্কিন সামরিক ঘাঁটির অদূরে বসবাসকারী লোকজনের দেহে উচ্চমাত্রার রাসায়নিক যৌগ শনাক্ত করা সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানোর উপায় তিনি বিবেচনা করে দেখবেন। একটি নাগরিক গ্রুপের প্রকাশিত পরীক্ষার ফলাফল সম্পর্কে আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলেন নিশিমুরা আকিহিরো। সেখানকার বাসিন্দাদের কাছ থেকে সংগৃহীত রক্তের নমুনার উপর এই পরীক্ষা চালানো হয়। গ্রুপটির ভাষ্যানুযায়ী রক্তে শনাক্ত হওয়া পলিফ্লোরিনেটেড অ্যালকাইল পদার্থের ঘনত্ব ছিল জাপানের জাতীয় গড়ের 2 থেকে প্রায় 4 গুণ। উল্লেখ্য, পলিফ্লোরিনেটেড অ্যালকাইল হল এক ধরনের রাসায়নিক যৌগ যা সম্মিলিতভাবে PFAS নামে পরিচিত। নিশিমুরার ভাষ্যমতে এই গবেষণার বিস্তারিত বিবরণ বা ফলাফল এখনও তার কাছে পৌঁছায়নি। তবে তিনি বলেন তার মন্ত্রণালয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সাথে কাজ করবে। উল্লেখ্য, ফ্লোরিন যৌগগুলোকে মানুষের জন্য বিষাক্ত হিসেবে বিবেচনা করা হয়। জেলাটিতে মার্কিন ঘাঁটির অদূরের নদী এবং প্রস্রবণ বা ভূগর্ভস্থ পানিতে এগুলোর উচ্চ ঘনত্ব শনাক্ত করা হয়েছে। একজন প্রতিবেদক নিশিমুরার কাছে জানতে চান যে সরকার এই বিষয়ে আরও স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা চালাবে কিনা। এর জবাবে তিনি বলেন যে তথ্য সংগ্রহ করার পাশাপাশি তিনি এটি বিবেচনা করে দেখবেন। মন্ত্রী বলেন যে রক্তে এই পদার্থের ঘনত্ব এবং স্বাস্থ্যের উপর তার প্রভাবের মধ্যকার সম্পর্ক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক জ্ঞান বিশ্বব্যাপী এখনও অপ্রতুল। খবর প্রচারিত হচ্ছে NHK ওয়ার্ল্ড জাপান থেকে। ইরানের সরবরাহ করা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে রাজধানী কিয়েভে আক্রমণ করায় রাশিয়ার নিন্দা জানিয়েছে ইউক্রেন। সোমবার বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। শহরটির মেয়র জানিয়েছেন এতে 4 ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারাবাহিক কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার সারা দেশে মোট 8 ব্যক্তি নিহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের ভাষ্যানুযায়ী রাশিয়া ইরানের সরবরাহ করা ড্রোন ব্যবহার করেছে। তিনি উভয় দেশের প্রতি নিন্দা জানিয়েছেন এবং তাদের উপর চাপ বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, 1 সপ্তাহ আগেও কিয়েভের উপর একটি বড় ধরনের হামলায় রাশিয়া ইরান নির্মিত ড্রোন ব্যবহার করেছিল বলে ধারণা করা হয়। এদিকে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মানববিহীন এই আকাশযান সরবরাহ করার কথা বারংবার অস্বীকার করেছেন। আফগানিস্তানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDPর প্রধান দেশটির বালিকা ও নারীদের শিক্ষালাভ ও কর্মসংস্থানে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহ আল দারদারি NHKকে জানান, তালিবান ক্ষমতা দখলের পর বহির্বিশ্বের অনুদান সহায়তা দ্রুত হ্রাস পাওয়ায় আফগানিস্তান $500 কোটি হারিয়েছে, যা দেশটির GDPর 1/4 সমান। তার ভাষ্যমতে দেশটির প্রায় 12 বছরের সমপরিমাণ অর্থনৈতিক উন্নয়ন সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে।
আফগানিস্তানে ইউএনডিপির আবাসিক এই প্রতিনিধি জানিয়েছেন, আর্থিক ক্ষতির প্রধান প্রভাব পড়েছে শ্রম ক্ষেত্রে নিয়োজিত নারীদের উপর, যাদের সংখ্যা প্রায় 28% হ্রাস পেয়েছে। আফগানিস্তানে নারীদের শ্রম উৎপাদন ক্ষমতা একই শিক্ষা পর্যায়ে পুরুষদের চেয়ে বেশি বলে উল্লেখ করে দারদারি বলেন, নারী কর্মী সংখ্যার হ্রাস মাঝারি ও দীর্ঘমেয়াদী উৎপাদনের জন্য অত্যন্ত বিপর্যয়কারী এবং এর ফলশ্রুতিতে অর্থনৈতিক পুনর্গঠনের সম্ভাবনার ক্ষেত্রেও এর প্রভাব অনুরূপ। এর পাশাপাশি তালিবানের মাধ্যমিক স্কুলের বালিকাদের শ্রেণীকক্ষে ফেরার অনুমতি নাকচ করা নিয়েও মন্তব্য করেন দারদারি। নারী শিশুদের জন্য শিক্ষাকে একটি মানবাধিকার বলে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ ও ইউএনডিপি মেয়েদের মাধ্যমিক স্কুলে ফিরিয়ে আনার জন্য প্রবল চাপ সৃষ্টি করা অব্যাহত রাখবে। তবে দারদারি এটি উল্লেখ করেন যে কিছু প্রাদেশিক কর্মকর্তা নারী শিক্ষার অনুমতি দিচ্ছেন এবং ক্রমবর্ধমান সংখ্যক স্থানীয় লোকজন অনানুষ্ঠানিক শিক্ষাদানের জন্য এনজিওগুলোকে অর্থ প্রদান করেছেন। তিনি বলেন, মেয়েরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারে তাহলে শিক্ষাকে মেয়েদের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের সকল উদ্ভাবনী পদ্ধতিকে আমাদের সহায়তা করতে হবে। জাপানের গবেষকরা এক রোগীর দেহে ইনজেকশনের মাধ্যমে জিন প্রবেশ করিয়ে পার্কিনসন রোগের একটি পরীক্ষামূলক চিকিৎসা শুরু করেছেন। এটি জাপানে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সংঘটিত প্রথম ক্লিনিক্যাল পরীক্ষা বলে জানা গেছে। জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি দল সোমবার এ পরীক্ষা শুরু করে। 50-এর কোঠার বয়সী এক পুরুষ রোগী এতে অংশগ্রহণ করেন। দলটি ইনজেকশনের মাধ্যমে এই ব্যক্তির মস্তিষ্কে সরাসরি জিন ঢোকায় এই উদ্দেশ্যে যে এর প্রতিক্রিয়ায় রোগীর শরীর থেকে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি হবে। ডোপামিন হচ্ছে মস্তিষ্ক সৃষ্ট একটি রাসায়নিক দ্রব্য যা শরীরের অন্যান্য অংশে গতির সংকেত পাঠায়। উল্লেখ্য, পার্কিনসন এমন একটি ক্রমাবনতিশীল রোগ যাতে রোগী ধীরে ধীরে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে। এতে রোগীর অঙ্গপ্রত্যঙ্গে কম্পন হতে পারে এবং শরীর শক্ত হয়ে যায়। ডোপামিন উৎপাদনকারী মানবকোষে এক ধরনের অস্বাভাবিকতার কারণে এই রোগের সৃষ্টি হয়। এই চিকিৎসার নিরাপত্তা ও কার্যকারিতা নির্ণয় করার জন্য আগামী 1 বছর ধরে 12 জন রোগীকে পর্যবেক্ষণ করা হবে। বৈজ্ঞানিকগণের ভাষ্যমতে তারা একটি নতুন চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহারের জন্য এর অনুমোদন পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী জাপানে 1,40,000-এরও বেশি পার্কিনসন রোগী রয়েছেন। উপসর্গের প্রশমন বা রোগের গুরুতর হওয়ার গতি মন্থর করার জন্য ওষুধ থাকলেও রোগটির মৌলিক চিকিৎসার কোনো পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। এশিয়ার সর্ববৃহৎ উচ্চ প্রযুক্তির বাণিজ্য প্রদর্শনীগুলোর একটি মঙ্গলবার শুরু হয়েছে। 3 বছরের মধ্যে প্রথম প্রদর্শনী ক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া সিটেক নামক এই প্রদর্শনীতে দর্শনার্থীরা ভবিষ্যৎ জীবনযাত্রার সহায়ক বিভিন্ন যন্ত্র ও পরিষেবা যাচাই করে দেখছেন। চিবা জেলায় চলমান এই প্রদর্শনীতে জাপান ও অন্যান্য দেশের প্রায় 560টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করছে। এদের মধ্যে শার্প একটি স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা প্রদর্শন করছে। এই যন্ত্রের সামনে দাঁড়ালে এতে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীর রক্তচাপ ও হৃদস্পন্দনের হার দেখা যায়। শার্প কোম্পানির আদাচি ইয়োশিহিসা বলেন, দৈনন্দিন ভিত্তিতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত উপাত্ত সংগ্রহের জন্য আমরা এই প্রযুক্তিকে আয়না বা টেলিভিশন সেটের মতো বিভিন্ন প্রচলিত বস্তুর সাথে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছি। এদিকে মিৎসুবিশি ইলেকট্রিকের নতুন প্রযুক্তি সম্বলিত গাড়ি ইনফ্রারেড ক্যামেরা ও সেন্সরকে কাজে লাগিয়ে এর ভিতরে বসে থাকা মানুষের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারে। চালকের ঝিমুনি এলে গাড়িটি সাথে সাথে তা জানতে পারে। এছাড়া কোনো শিশুকে যদি এর ভিতরে ভুলে রেখে যাওয়া হয়, এর ব্যবস্থার মাধ্যমে শিশুটির পরিবারের সদস্যদের মুঠোফোনে খবর পৌঁছে দেয় গাড়িটি। সেই সাথে পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজনের সাহায্য পাওয়ার জন্য অ্যালার্মও বাজাতে পারে এই গাড়ি। বিস্তারিত শুনলেন। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এখন আরও একবার। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় আরও 5টি সংস্থাকে যুক্ত করবে জাপান। সাবেক ইউনিফিকেশন চার্চের ভুক্তভোগীদের সহায়তায় সরকার আইন প্রণয়নের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। এবং ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন ত্বরান্বিত হয়ে 149-এর স্তরে পৌঁছেছে। এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপর রয়েছে জাপান দর্শন।